আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা ঠিক চলে আসছি আবার আমাদের সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় দিন, আজকে রমজানের দ্বিতীয় রোজা আজকে, বা আমাদের ক্লাসের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের আরবিক যে ফ্রি ক্লাসগুলো আছে সেটা দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা একটু মোটামুটি গুছায় পড়ার চেষ্টা করব। আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারো। আমি যেটা বললাম যে আমাদের অনেক মানুষ আছে যারা হয়তো চায় যে আরবি শিখবে, কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে শিখতে পারে না। বা অনেক আছে যে যেটা আমি বললাম, বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছেন তারা, বা আমরাও কোথাও মাদ্রাসায় গিয়া বা আলাদা সময় বের করে পড়ার সময়টা হয়তো পাই না। আর ইফতারের আগে আমরা যারা স্টুডেন্ট আছি তারা এমনি খুব টায়ার্ড, ক্ষুধার্ত অবস্থায় আছি। তো এই সময় আমরা কি করতে পারি, যে ফোনে জাস্ট একটু তাকায় তাকায় তুমি একটু দেখলা, তো এটার কারণে দেখো তুমি কিন্তু খুব ইজিলি আরবিটা শিখতে পারবে। আমরা যেটা বলছি, তোমার টেনশন নিতে হবে না, তুমি আমাদের সাথে থাকো, 27 দিন পরে তুমি কোরআন শরীফ পড়তে পারবা। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে সবাই লাইভটা শেয়ার করছি। আবারও যারা মুরব্বী আছে বাসা তাদেরকেও কিন্তু দেখাইতে পারো, একসাথে সবাই মিলে ক্লাসগুলো করো। ঠিক আছে, আশা করি উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম শিক্ষার জন্য একটু সময় বের করে আমরা আল্লাহ তাআলার কালাম শিখার নিয়তে সময় বের করে এখানে আমরা চলে আসছি। তো আজকে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হলো, আমরা অনেকেই হয়তোবা অক্ষরগুলো চিনি জানি, বা অনেকেই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোই বলতে পারে না বা চিনে না। অনেকেই আমার কাছে এমন আসে, অনেকে বলে যে হুজুর আমি দীর্ঘদিন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো বলি, কিন্তু লাস্ট পর্যন্ত আর মনে রাখতে পারি না। আমার মনে হয় আমি এই অক্ষরগুলো শেখার জন্য অল্প সময়ের ভিতরে যে পদ্ধতি অবলম্বন করি সেটা যদি আমরা একটু খেয়াল রাখি, আমরা এটার প্রতি একটু নজর দেই যে আমি কিভাবে নিজে অল্প সময়ের ভিতরে আমি অক্ষরগুলো শিখব, পাশাপাশি আমি অন্যকে অল্প সময়ের ভিতরে এই অক্ষরগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো শিখাই দিতে পারি। এটার একটা সহজ পদ্ধতি আমি বলতেছি, ভালো করে আমরা সকলেই খেয়াল করব। তো ইনশাল্লাহ আমরা দেখি আমাদের জি এই দেখা যাচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা অল্প সময়ের ভিতরে সহজভাবে শেখার আমি যে পদ্ধতি অবলম্বন করে থাকি সেটা হলো যে প্রথমে দেওয়া আছে আলিফ, বা, তা, সা, জিম। এই পাঁচটা আমরা কালকে পড়ছি, এই পাঁচটা অক্ষর কালকে পড়ছিলাম, কিন্তু আজকে আমি পুরো অক্ষরগুলোই একটু দেখাবো। সেটা হলো কিভাবে আমরা অন্যকে, অনেকে হয়তো আমি অক্ষরগুলো জানি, কিন্তু অনেকেই এমন আছে যে অক্ষরগুলো সে বলতে পারে না। অক্ষরগুলো তাদেরকে আমি কিভাবে শেখাবো, এই শেখানোর একটা পদ্ধতি আমি এখানে আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি। যেমন আমি বলতে পারি আলিফ, বা, তা, সা, জিম। আমি যাকে পড়াবো তাকে বলবো যে তুমি এই অক্ষরগুলো কমপক্ষে 5 বার বা 10 বার বলো, আলিফ, বা, তা, সা, জিম। এইভাবে আমি কি করলাম, 5 বার বললাম, আলিফ থেকে জিম পর্যন্ত 5 বার বলতেছি। এর পরক্ষণে আমি তাকে বলবো যে আচ্ছা একটু উল্টা দিক থেকে আসো, জিম, সা, তা, বা, আলিফ। এখন আমি দেখি অনেকে হয়তো একটা বলবে আলিফ থেকে জিম পর্যন্ত সহজে সে বলতে পারবে, কিন্তু উল্টা দিক থেকে অনেকে হয়তো প্রথমবার সে খুব চিন্তা ফিকির করে বলবে যে জিম, হয়তো বা সার জায়গা বলে বলবে তা, তার জায়গা বলে বলবে বা, বার জায়গা বলে বলবে অনেক সময় আলিফ।
এভাবে আসতে পারে। কিন্তু এক দুইবার দুই তিনবার যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর পরে দেখা যাবে যেমন আলিফ থেকে জিম পর্যন্ত একটানে সে বলতে পারছে 5-7 বার 10 বার যখন আমি তাকে বারবার পড়াবো বলবো তখন সে এখান থেকে জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ 5 বার বললাম। আবার এখান থেকে বলি আলিফ বা তা সা জিম। আমি উল্টা দিক এবং শুরুর থেকে জিম পর্যন্ত বা জিমের থেকে উল্টা দিক থেকে আলিফ পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমি তাকে বলি যে বলতো এই অক্ষরটা কি, সে হয়তো বা বলবে যে জিম, না হয়তো বলবে সা, না হয়তো বা সঠিকটাই বললো যে হ্যাঁ তা। তা। আবার আমি প্রশ্ন করলাম বলতো এই অক্ষরটা কি, সে চিন্তা ভাবনা করার পরেও হয়তো বা জবানে চলে আসছে, মুখে চলে আসছে যে হ্যাঁ আলিফ, না না আলিফ না। আবার বলা খেয়াল করিয়া আমি একটু তাকে আবার একটু সুযোগ দিলাম, চিন্তা করো কি অক্ষর, বলবে যে হ্যাঁ জিম। এই অক্ষরটা কি, আলিফ। এটা কি সা, এটা কি বা, এটা কি জিম, এটা কি আলিফ। আবার বলাইলাম আলিফ বা তা সা জিম। উল্টা দিক থেকে বলো জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। তাহলে দেখা গেল সর্বোচ্চ হয়তো 5 থেকে 10 মিনিট সময় যদি এভাবে মস্ক করাই এবং প্রশ্ন করি বলি, দেখা যাবে একটা লাইন তার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা যে বারবার হুজুর ধরতেছে, এটা ভাইবো না তোমার ট্রিক না, তুমিও কিন্তু সাথে সাথে এটা বলবা, যেমন হুজুর ধরলো এটা কি বলো, এটা কিন্তু তোমাকেই করা হচ্ছে। তাহলে তুমি কি করলা তখন, জিম বললা। ঠিক আছে, আমাদের যেমন আমি ধরো কিছু একটা নর্মাল জিনিস শিখি, আমরা যখন কেমিস্ট্রি পড়ি, একটু পড়ার বাস্তবিক জ্ঞানের কথা বলি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা আমরা সবাই জানি না, এটা কোনোদিন বলতে হয়? আমি যদি বলি সোডিয়াম কত, একদম চোখের পলকে বেড়ে ফেলবা। আমি যদি এখন তোমার বলি আর্সেনিক কত, দেখো এখনই অর্ধেক মানুষের মাথা চুলকানি শুরু হয়ে যাবে যে আর্সেনিক কত জানি, পড়ছিলাম কি জানি। কিন্তু দেখো সোডিয়াম ছোটবেলা থেকে পড়ে আসছে, তোমার মাথায় এটা সেট হয়ে গেছে। তাহলে তুমি যখন এরকম উল্টায় পাল্টায় এরকম ধৈরা বারবার এটা একদম মাথায় সেট করে ফেলতে পারবা, এরপরে তুমি কোরআন শরীফে যখন অক্ষরগুলো দেখবা, দেখেই তোমার মাথায় ডিরেক্ট সরাসরি ক্যাচ করবে। এর জন্য হুজুর একবার এইভাবে পড়াচ্ছে, একবার উল্টা ভাবে পড়াচ্ছে, আবার এইভাবে ধরতেছে, যার কারণে তোমার জন্য কিন্তু সহজ হয়। তুমি কিন্তু এমনি বলতে পারো হুজুর যখন এটা ধরছে, তুমি এমনি মনে মনে বললা আলিফ বা তা সা। এটা 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 কিন্তু এটা কিন্তু ডিরেক্ট এটা মুখস্থ হইলো না, এটা এটা কিন্তু ক্লিয়ারলি হইলো না তোমার, যে তুমি দেখে বলতে পারলা না এটা সা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তোমাকে আত্মস্থ করতে হবে এমন ভাবে, ওই আমি সবসময় বলি মুখস্থ আর ঠুটস্থ, তোমাকে এটা ঠুটস্থ করতে হয়। মুখস্থ করলে চিন্তা করতে হয়, ঠুটস্থ করলে ঠুটের আগে থাকে। আমি বলছি এটা কি ফা, তুমি সাথে সাথে বলে দিছো। কিন্তু মুখস্থ কোনটা, তাহলে আলিফ বা তা সা, এটা হচ্ছে এটা না, তুমি সা একদম তুমি ধরার সাথে সাথেই বা কোরআন শরীফের যখন অক্ষরটা দেখবা, দেখার সাথে সাথে তোমার মনে হয়ে যাবে এটা হচ্ছে এটা, তাহলে না তুমি সুন্দরভাবে পড়তে পারবে। ক্লিয়ার এটা? আচ্ছা, সবাই লাইভটা শেয়ার করছো। আবারও বলতেছি, রমজানের দিন আমরাও কিন্তু সব কামাই করতে পারি। হ্যাঁ, সো এটা তোমরা লাইভটা শেয়ার করতে পারো, এটা অনেকের উপকার হবে, অনেক মানুষ এখান থেকে কি হতে পারবে, কোরআন শিক্ষা করতে পারবে, যেটা সব আমরা সবাই পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি। এরপরে আসি দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে মস্ক হলো হ্যাঁ, হ্যাঁ গলা থেকে একটু চাপ দেওয়া আসবে, হ্যাঁ খ দাল দাল র, হ্যাঁ খ দাল দাল র। খর আওয়াজটা একটু খেরখেরে একটা আওয়াজ হবে গলা থেকে, খ খ মানে খা বলে, খা। হ্যাঁ, খা এরকম না, গ্রামের মানুষ মুরব্বীরা খ আওয়াজটা একটু খর মাখরাজ হলো একটু মোটা হওয়া, আওয়াজটা একটু মোটা হওয়া, এটা হলো তার সিফত। সিফত হলো মোটা হওয়া। আমি যদি খা বলি তাহলে পাতলা হইলো, এটা খার সিফত বা গুণগত যে অবস্থা এটা আসলো না। হ্যাঁ খ দাল দাল র, হ্যাঁ খ দাল দাল র। হুজুর এই একটা একজন কমেন্ট করছে যে জিমের উচ্চারণটা একটু বইলা দিবেন। আচ্ছা, যার যেটা কমেন্ট থাকে যে উচ্চারণের প্রবলেম সেটা একটু বলবা হুজুর, বা আমি ট্রাই করব বইলা দেওয়ার। জিম, জিমের আওয়াজটা শক্ত হবে, যেমন আমরা বাংলাতে একটা বর্গীয় জ একটা অক্ষর আছে জি, জি হ্যাঁ আওয়াজটা শক্ত হয়, জিম জিম। হ্যাঁ, আমাদের সাথে বলো, আমাদের সাথে বলো, জিম। আলিফ বা তা সা জিম, জিম। আলিফ বা তা সা
জিম, হা, খ, দাল, জাল, র। অনেকেই আমার মুখের দিকে খেয়াল রাখতে পারেন যে জাল অক্ষরটা উচ্চারণের সময় জিহ্বার আগে উপরে দাঁতের আগার সাথে আমার জিহ্বাটা মিলতেছে কিনা। জাল, হ্যাঁ, জাল, জালের আওয়াজ ল এরকম না, জালের আওয়াজটা পাতলা হবে। হ্যাঁ, জাল, জাল, দাল, খ, হা। এই হাই উচ্চারণটা অনেকের প্রবলেম হওয়ার কথা। হা, এটা আমরা বলি সুবহানাল্লাহ বলি, আসলে কি এটা হুজুর যদি সুবহা অনেক সময় হা চলেছে, বাংলাতে কখনো এই অক্ষর উচ্চারিত আসে না। এটা মস্কের মাধ্যমে বারবার বলার মাধ্যমে গলার মাঝখান থেকে একটু চাপ দেয়া, হা, 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 গলা থেকে। হ্যাঁ, সবাই ট্রাই করো, এটা আমি জানি অনেকেরই প্রবলেম হয়। যেমন আমরা সুবহানাল্লাহ কেউ বলতে পারি না, সুবহানাল্লাহ বলি, এটা না কিন্তু, তাহলে ওখানে কিন্তু হা আছে, তাহলে আবার গলা থেকে চাপ দিয়া হালকা এই শক্ত করে হা। জি, হা, হা। হাটা দুইটা অক্ষর আছে, একটা হলো এটা হলো হা, গলা থেকে চাপ দেয়া, আর একটা অক্ষর হলো হা, এটা হলো হাওয়ার সাথে বের হয়ে আসবে, হা। সহজভাবে সহজভাবে ছেড়ে দেওয়া, একেবারে মনে হয় যে আমি হালকাভাবে ছেড়ে দিলাম, হা। এই আর ওটা হলো হা, গলা থেকে নিয়ে আসা, হা, খ, দাল, জাল, র। ঠিক তেমনি প্রথমে বলছিলাম যে অক্ষর শেখানোর পদ্ধতিতে আমরা এই দ্বিতীয় লাইনেও এই জিনিসটা ব্যবহার করব, যে প্রথমে কমপক্ষে আমি একটা 5 বার নিয়ে নেব, যে হ্যাঁ, হা, খ, দাল, জাল, র। সে হা থেকে র পর্যন্ত সহজে বলবে। উল্টা দিক থেকে আমরা একটু আসি, র, জাল, দাল, খ, হা, র, জাল, দাল, খ, হা। এইভাবে আমরা আসবো 5 বার। 5 বার আসার পরে আমি দেখি যে সে হা থেকে র পর্যন্ত এটা যেমন দ্রুত বলতে পারে, একের পর সে হা পর্যন্ত আসতে পারে কিনা। যদি এইভাবে আসতে পারে তাহলে বোঝা গেল অক্ষরগুলো তার মোটামুটি আইডিয়া হয়েছে। এরপরে আমি 10 বার হোক 5 বার হোক, যার যতটুকু সময়ে আমি বুঝবো যে তাকে 5 বার দিলে কি হয়ে যায়, শিখা হয়ে গেছে। তাহলে আমি তাকে 5 বার পড়ার পরে বলার পরে এখন আমি তাকে প্রশ্ন করব, আচ্ছা ঠিক আছে, আমি যে অক্ষরটা ধরবো আমি ধরতে দেরি তোমার যেন মুখে বলতে দেরি না হয়। ধরেন ওর বলো, সবাই বলো, যেমন ধরলাম, সবাই বলো, দাল, দাল, হা, হা, র, র, খ, সেটাই, জাল। অনেক হয়তোবা একটু পরিবর্তন হইতে পারে, একটু বলতে পারে, ঠিক আছে, কিন্তু এটা বলার তাকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, তাকে বলার সুযোগ দেওয়া। এভাবে আমি ধরলাম, ধরার সাথে সাথে বলতে পারতেছে না, সে বলতে পারতেছে কিন্তু আমি বলবো না। এটার নিয়ম হলো যে আমি ধরার সাথে সাথে তার কাছ থেকে আদায় করে নিব। আমি কি করব, তার কাছ থেকে আদায় করব। আমি সাথে সাথে বলে, সে বলতে পারতেছে না, তখন আমি বলবো কি, ঠিক আছে বলো, এখান থেকে বলো দেখি কি অক্ষরটা, এখান থেকে হা থেকে বলো। সে হয়তো বলবে হা, খ, দাল, এ পর্যন্ত সে বলল। আবার হয়তো এই অক্ষরটা ধরলাম, ধরার সাথে সাথে বলতে পারতেছে না, কিন্তু তাকে একটু সময় চিন্তার সুযোগ দেওয়া, হয়তো বা এরকম 2-1 মিনিট বা 2-4-5 মিনিট এইভাবে পড়াইলে, তাকে সুযোগ দিলে আশা করি ইনশাল্লাহ এই লাইনটাও তার কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা জি জি এইভাবে বলবো। ঠিক তেমনি ভাবে এখন আমি 2 লাইন হইল, আমার 2টা লাইন হয়েছে, আলিফ থেকে র পর্যন্ত হয়েছে। এখন আমি বলতে পারি, আমি কয়টা অক্ষর শিখলাম, 10টা অক্ষর। এখন আমি বলবো, এটা বলো সা, এই অক্ষরটা বলো খ, এটা বলো র, এটা বলো বা, এটা বলো জিম। তো এই যে এখন হলো 10টা অক্ষর। এখন 10টাকে আমি কি করবো, বারবার তাকে প্রশ্ন করব, বলবো, জিজ্ঞাসা করব। এতে কি হবে, 10টা অক্ষর তার আইডিয়া হয়ে গেল। আইডিয়া হওয়ার পরে আমি বুঝবো যে হ্যাঁ, এখন তার অক্ষরগুলো হয়ে গেছে। এরপরে আরেকটা বিষয় আছে, এখানে 10টা অক্ষর থেকে আমি তাকে এই
কায়দাটা কি করব, বন্ধ করে দিব। যেমন কি করে দিলাম, বন্ধ করে দিলাম তাকে একেবারে টোটালি। আচ্ছা বন্ধ, এই যে সরাই দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বন্ধ করে এখন আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে সেটা আমি তাকে জিজ্ঞাসা করব, আচ্ছা বলো তো দেখি জিমের মধ্যে কটা নোক্তা? সে বলবে, একটা বলবে, দুইটা বলবে, হয়তো বা সঠিকই বলতেছে যে হ্যাঁ হুজুর একটা। এই নোক্তাটা কোথায়? সে হয়তো বলবে যে উপরে, না হয়তো বা নিচে, না হয় মাঝখানে, এটা বলতে পারে। যে জিমের নোক্তা কোথায়? সে বলল যে মাঝখানে। যেমন জিমের পেট আছে, পেটের মাঝখানে। কিন্তু আসলে এটা মাঝখানে যে উত্তর সে দিছে, সে হয়তো বুঝে দিছে যেহেতু মাঝখানে, এটার নিচে, এটা মাঝে একটা গোলাকার, এর মাঝে নোক্তাটা, এই জন্য সে বলছে কি মাঝখানে। কিন্তু আসলে এই নোক্তাটা হবে কোথায়? নিচে। বলতে হবে এই নোক্তাটা কোথায়? জিমের নোক্তা নিচে। ঠিক আছে। এরপরে আবার আমি কি করলাম, আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ বলো তো দেখি রর মধ্যে কোন নোক্তা? সে যদি বলতে পারে, বলবে যে হ্যাঁ হুজুর নোক্তা নাই। তাহলে হয়তো তাকে একটু ধন্যবাদ দেওয়া, একটু আগ্রহ তৈরি করে, গুড, ভালো, হ্যাঁ তুই বলতে পারছো, তবে ধন্যবাদ। তাকে একটু কি করা, উৎসাহিত করা। তো উৎসাহিত করলে কি হবে, আবার পড়বে যখন প্রশ্ন করব তখন তার কাছে একটু আনন্দ লাগবে যে আমি তো গুড পাইছি। অনেক ছোট ছোট বাচ্চারা যদি তাদেরকে গুড বলা হয়, ধন্যবাদ বলা হয়, জাযাকাল্লাহ বলা হয়, হ্যাঁ হ্যাঁ, এই শব্দগুলো যখন উচ্চারণ করা হয়, আমরা সাধারণত যেহেতু আমরা মুসলমান হিসেবে আমরা একটা শব্দ উচ্চারণ করতে পারি, জাযাকাল্লাহ। হ্যাঁ, কোনো জিনিস যখন সে নিয়ে আসলো, দিল, বলল, তাকে ধন্যবাদ দিলাম, হ্যাঁ, তাকে বললাম জাযাকাল্লাহ আহসানাল জাযা, উত্তম বদলা আল্লাহ তাআলা দান করুন। এটা হাদিসের ভাষ্য। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন যে কোনো জিনিস কাউকে যখন কেউ একটু সহযোগিতা করে দেয়, তখন তাকে জাযাকাল্লাহ বলে কি করা, দোয়া করা, আল্লাহ তাআলা থেকে এর প্রতিদান উত্তম বদলা দান করুন। এরপরে আমি তাকে প্রশ্ন করলাম, বলো তো তার মধ্যে কোন নোক্তা? সে হয়তো বলবে দুই নোক্তা। কোথায়? উপরে। আবার সার মধ্যে কোন নোক্তা? এইভাবে নোক্তাগুলো তাকে করা, চিনানো, বলা। এভাবে যখন বারবার প্রশ্ন করব, তাহলে নোক্তাগুলো চলে আসবে। আমার এই 10টা অক্ষর কি হয়ে গেল গা, শিখা হয়ে গেল। এরপরে আমি যেতে পারি তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে প্রথম অক্ষর জা, সিন, শিন, সদ, বদ। অক্ষরগুলো আমরা একটু মশক করতে পারি। জা, জা, যার আওয়াজটা কি হবে, একটু ঝিরঝির আওয়াজ হবে। যেমন আমরা কোনো জিনিসকে যখন একটু চেনে শেষরে নেই, তখন একটা ঝিরঝির আওয়াজ হয়। হ্যাঁ, এটা এখন হয়তো বলতে পারেন যে হুজুর কি বললেন আপনি, যে ঝিরঝির আওয়াজ হয় অক্ষরের ভিতরে। না, আসলে এটা বোঝার জন্য, অক্ষরটাকে আমার পার্থক্য করার জন্য, আমি শেখার জন্য এতটুকু বলতেছি যে এই আওয়াজটা যেন এরকম একটা ঝিরঝির আওয়াজ আসে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে এক ধরনের একটা পোকা আছে, ওই পোকা, ঝিরিঝিরি পোকা একটা আওয়াজ দেখা যায় অনেক সময় সন্ধ্যাবেলা, না হয়তো বা সকালবেলা একটা ঝিরঝির আওয়াজ তার হইতে সন্ধ্যার দিকে আওয়াজ করতে থাকে। ঠিক তেমনি ভাবে ওই আওয়াজের সাথে আমরা কি করা, হ্যাঁ, ওই অক্ষরটাকে এভাবে বুঝবো যে জা, জা, এরকম দইরা না রাখা। আমি বুঝবো যে হ্যাঁ আমার এখান থেকে এই আওয়াজটা আসতেছে কিনা। হ্যাঁ, জা, সিন, শিন, সদ, বদ, জা, সিন, শিন, সদ, বদ, জা, সিন, শিন, সদ, বদ, স এবং সিনের ভিতরে যে পার্থক্য, হ্যাঁ, সিন আর হলো শিন। সিনের আওয়াজটা পাতলা হবে। হ্যাঁ, সিন যেমন আমরা বাংলাতে স অক্ষর ব্যবহার করে থাকি, চ, স, সটা সিনের আওয়াজ আসে। আর শিন এটা হলো বাংলাতে, হ্যাঁ, তালেবার্ষ যে, হ্যাঁ, অক্ষর যেটা আছে, এটার আওয়াজটা আইসা থাকে। শিন, সিন, শিন, সিন, শিন,
এরপরেও আরেকটা, অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যখন শিখাবো, সে হয়তো বা 5টা অক্ষর একসাথে আসতে পারবে না। হ্যাঁ, তখন তাকে জা সিন জা সিন জা সিন, হ্যাঁ, এভাবে শেখানো। উল্টা দিকে সিন জা সিন জা শিন শিন, এখন 3টা অক্ষর একসাথে নেওয়া, জা সিন শিন জা সিন শিন। এটা কয়েকবার মস্ক পড়াইলাম, 3টা অক্ষর হইলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি সিন, এটা কি জা, এটা কি শিন, একে বলা শিন সিন জা শিন সিন জা, এইভাবে সে বলতে থাকবে। এরপরে আমি 2টা অক্ষর সদ সদ বদ, সর আওয়াজটা মোটা হবে, সিন পাতলা, সদের আওয়াজ মোটা, সদ স, জি হ্যাঁ, একটু মুখটা একটু ভরা ভরা আসবে, সদ সদ বদ, বদের আওয়াজ আরো মানে মুখ ভরে আওয়াজ আসতেছে, এরকম হবে, বদ বদ জা সিন শিন সদ বদ জা সিন শিন সদ বদ। ঠিক তেমনি ভাবে আমরা পিছন দিকে আসি, বদ সদ শিন সিন জা বদ সদ শিন সিন জা শিন সিন সদ বদ বদ সদ জা শিন সিন, এরকম উল্টাপাল্টা করে প্রশ্ন করা। এভাবে যখন আমরা আসবো তখন এতে হবে কি, তার জেহান কিন্তু এদিকে কাজ করবে। যদি আমি লাইন বাই লাইন বলি তখন সে ওই বাচ্চাটা কি করে, সে এখানে তার শুধু বডিটা আছে, তার চিন্তা চেতনা, হ্যাঁ, মস্তিষ্ক অন্যদিকে কাজ করতেছে। যখন উল্টা পাল্টা বলবো, আমি যদি বলি আমার হাত কোন দিকে যাচ্ছে ওদিকে খেয়াল করতে হবে তোমাকে, আমি আর এখন বলবো না, বলো আমার হাত চলতেছে, এইভাবে আমি হাত আমি নিচ্ছি তাকে, তখন সে খেয়াল করে দেখবে এবং বলবে। তার এই চিন্তা চেতনা মস্তিষ্ক মনকে এদিকে আকর্ষণ তৈরি করার জন্য তাকে কি করা, এখানে নিয়ে আসা, এভাবে বারবার বলতে থাকা। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখার পদ্ধতি অবলম্বন করলাম, সেটা হলো আলিফ থেকে দদ পর্যন্ত চলে আসছি। এখন আমি তো এক লাইন ডান দিক থেকে বইলা বাম দিকে আসছি, আবার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, এখন তো 3টা লাইন হইল। এখন আমি বলবো, বলো তো এই অক্ষরটা কি, সবাই বলো, জিম। এটা কি, র বদ সদ দাল ফা তা দাল শিন সিন খ বা আলিফ হা জা। যেমন আমি ওদিক থেকে আসছি, এখন এদিক থেকে আসি, আলিফ হা জা সিন খ বা তা দাল শিন সদ লাল ফা জিম র বদ। এইভাবে যদি আমি আধা ঘন্টা এই অক্ষরগুলো তাকে মস্ক করাই বলি, আশা করি ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে সে অক্ষরগুলো অবশ্যই সে আয়ত্তে আনতে পারবে। এভাবে শুধু আমি এখন আরবির ক্ষেত্রেই বলবো না, আমি যদি কাউকে ইংলিশ পড়াই, বাংলা পড়াই, বাংলা অক্ষরগুলো তো এ বি সি ডি এবার জেড পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমি যদি ওই জায়গার ভিতরে এই পদ্ধতি অবলম্বন করি, আমার মনে হয় ওই বাচ্চাটা খুব দ্রুত ওই আরবি অক্ষর যেমন সে আমি পদ্ধতি শিখাই দিলাম, বাংলাতে যদি আমি এই পদ্ধতিটা অবলম্বন করি, ফলো করি, তাহলে আশা করি বাংলা অক্ষরগুলো সে দ্রুত শিখতে পারবে। ইংরেজি অক্ষর এগুলো সেইভাবে শিখতে পারবে। অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু বইয়ে উল্টাপাল্টা অক্ষর দেওয়া আছে। কেন দেওয়ার উদ্দেশ্য হলো
যে আমি তো লাইন বাই লাইন বলতে পারি, কিন্তু এদিক সেদিক কোথাও কোনো, যেমন বাংলাদেশ যে শব্দ লেখা আছে এনে তো আর প্রথমে লেখা নেই, সিরিয়াল মতো নেই। তাহলে এই সিরিয়ালটা তার কি করতে হবে, অক্ষরগুলো তার ওই আকৃতি দেখা ওই চিহ্নটা কি করতে হবে, ভালো করে আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, তার যেখানে চোখের সামনে নিয়ে আসতে হবে, যে এই অক্ষরটা যে কোনো জায়গায় আসার সাথে সাথে সে এই উচ্চারণটা সে যেন বলতে পারে। এর জন্য আমরা এখানে টাইমটা দিচ্ছি একটু, ঠিক আছে? আজকে আশা করি এটা মনে হয় শেষ হয়ে যাবে আদিত মানে। জি। এরপরে হলো প, এই অক্ষরটা হলো প। উপরে একটা অক্ষর আছে তা, এটা হলো প। তর আওয়াজ মোটা হবে, প তা, প তা। ঠিক তিনি হবে ল, ল, মুখ ভোড়া উচ্চারণ হবে ল। যেমন জাল, জাল যে অক্ষরটা এটা হবে পাতলা, লর আওয়াজটা মোটা হবে। উভয়টাই নরম হবে, কিন্তু একটা আওয়াজ হবে মোটা, একটু বড় করে হবে, আর একটা হলো পাতলা হালকা করে হবে। জাল, ল, তা, প, তা, প, তা, তা, প, ল, জাল, ল, জা, ল, জাল, জাল, ল। এই অক্ষরগুলো হলো, এই জালের অক্ষর, জাল যে অক্ষরটা আছে এটাকে একটু পাতলা হবে, আর জটা কি হবে, একটু মোটা হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি প, ল, ল, প, ল, আইন, আইন। অনেকে হয়তো বা আইন বলে, আইন, আইন। হ্যাঁ, আ গলার থেকে চাপ দেয়া। যেমন হা অক্ষর আমার ছিল, হা আর আইন এই দুইটা অক্ষরের মাখরাজ এক জায়গা। হ্যাঁ, হা আইন, হা আইন, হা আইন, আইন, আইন। আইনটা আমরা ওই হামজার সাথে পেশ বাড়ি দুইটা সেম উচ্চারণ করি, তাই না? যেমন যে এইটা আর হামজা আর হলো আইন। আইনটা অনেক, এই যে যে চিহ্নটা দেওয়া আছে এটা নিচে আইসা একটু কি হয়েছে, হালকা সোজা আসছে, এদিকে সোজা। আর আইনের যে চিহ্নটা এদিকে একটু ঘোরানো, একটু ঘুরে চলে গেছে। তবে আইনের এটা যখন কোন শব্দ প্রথমে লেখা হয় তখন এই মাথাটা ইউজ হয়, ব্যবহৃত হয়। আর যখন এই আইনটা শব্দের মাঝখানে, অক্ষরের শব্দের মাঝখানে চলে আসে, তখন আর এই মাথা এইভাবে ঠিক থাকে না, তখন মাথা বরট করা হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে আছে হামজার মাথার মতোই নিচের দিকে একটু বাঁকানো। আইন, গইন, ফা, আইন, গইন, ফা, প, ল, আইন, গইন, ফা, প, ল, আইন, গইন, ফা, ফা, গইন, আইন, ল, প, ফা, গইন, আইন, ল, প, ফা, আইন। কি বললাম? এখন আমি যে বললাম ভুল করে বলছি, ফার পরে গাইন বলার দরকার। আমি বললাম কি ফা আইন। আমি মাঝে মাঝে আমিও ভুল করব, মাঝে মাঝে কি করব, আমি ভুল করব। ভুল করার সাথে সাথে আমার যে ছাত্র আছে, আমি যাকে পড়াইতেছি, সে আমারটা ধরতে পারতেছে কিনা। আমি হয়তো বলে দিলাম আইন, এখন তার মনোযোগ আকর্ষণ করা। যে যখন আমি বললাম যে আইন বলে ফেললাম, বলার সাথে সাথে সে যদি না হুজুর আপনি ভুল করছেন, তাহলে আমার বোঝা গেল ছাত্র কি আছে, আমার এই পড়ার প্রতি কি আছে, তার মনোযোগ আছে, আকর্ষণ আছে। আমি চট করে বলে ফেললাম শিন, আল্লাহ হুজুর আমি ভুল করে ফেলছি। তার মানে হলো বোঝা গেল এদিকে তার খেয়াল আকর্ষণ, এদিকে সে মনোযোগ দিচ্ছে।
আমি যে পড়াইতেছি মনোযোগ দিচ্ছে যে হুজুরও মাঝে মাঝে ভুল করে ফেলা। এই যে ভুল, আমি তার সামনে ভুল করলাম, এতে এই ভুলটাতে সেও কিন্তু কি হইতেছে আগ্রহ তৈরি হইতেছে, তার ভিতরে একটা আগ্রহ তৈরি হইতেছে এখন যে না। এই যে যেমন অনলাইনের যুগ, তুমি ফোন হাতে, এটা তো কোরআন পড়তেছো বা শিখতেছো, এটা কিন্তু তোমার ভালো লাগবে না, বোরিং লাগবে। হ্যাঁ। তুমি যদি একটা মোবাইলে অন্য কিছু দেখো, রিলস আছে, কত কিছু আছে মোবাইলে, দেখার তো অভাব নেই, জি। ওগুলা দেখলে সব ভালো লাগবে। আমরা জানি, আমরা যদি বলি ডোপামিন ক্ষরণ হবে তোমার, এটা পড়তে ডোপামিন ক্ষরণ হবে না, তাহলে এটা তোমার ক্ষরণ করাইতে হবে, তোমার ভালো লাগাইতে হবে, ঠিক আছে? এটার ভিতরে মনোযোগ ধরে রাখতে হবে। আর আমাদের এটাই সবচেয়ে বড় সুযোগ যে রমজান মাস, এরকম ফ্রি টাইম বা এরকম মানে এত সব তুমি অন্য কোনো মাসে পাবা না, বা এই সময়টা তোমার আসবে না। বা রমজান মাস শুনলেই ভিতরে একটা আসে কিন্তু যে না, মনে হয় আমি কিছু আল্লাহর কাজ করি। জি জি। এই ফিলটা তুমি অন্য মাসে পাবা না। তুমি নিজেই চিন্তা করো না, অন্য 11 মাসে তুমি এরকম কোনো চিন্তা আসো যে আমরা দেখো শুক্রবারে বা নরমালি শুক্রবারে মসজিদ ভরা থাকে, তুমি এখন রমজানে যাও, ইফতারের সময় যাও, দেখো মসজিদ ভরা, ফজরে যাও মসজিদ ভরা। এই যে সবার ভিতরে একটা আসছে যে না, নামাজ পড়তে হবে, দিনই কাজ করতে হবে, এটা অন্য মাসে আসে না। তো এই ফিলিংসটাকে কাজে লাগায়া এই 1 মাসের ভিতরে তুমি শিখে নাও এটা। আশা করি যেটা তোমার ভবিষ্যতে, যেটা বললাম যে মরতে তো হবে আমাদের, ঠিক আছে? আল্লাহ তাআলা যখন ওই যে কবরে যখন ফেরেশতারা আযাবের ফেরেশতা জিজ্ঞাসা করবে, তখন তো বলার কোনো অপশন থাকবে না, তাই না? তো তখন চাইলেও সময় তুমি পাবা না। তাহলে দুনিয়াবি কাজ করার পাশাপাশি ট্রাই করো, মনোযোগটা একটু দাও, ঠিক আছে? আর যেটা বললাম, একটু বোরিং ফিল হইলেও ট্রাই করো, আশা করি ভালো কিছু হবে। আর একটা যেটা, সবাই একটু শেয়ার করিও কিন্তু, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে শেয়ার করো। জি। এর পরবর্তীতে আমরা এই 5টা অক্ষর শিখলাম। এখন আমি কয়টা লাইন শিখলাম? আলিফ থেকে ফা পর্যন্ত আমার হয়ে গেল 4টা লাইন। এই 4টা লাইনের ভিতরে এখন আমি তাকে প্রশ্ন করব, তার কাছ থেকে পরীক্ষা নিব। হ্যাঁ, এটাকে আমি কি করে দিব? সরাই দিব। সরাই দিয়ে সেরা বন্ধ করে সেরা তাকে জিজ্ঞাসা করব, বলো তো দেখি ফার মধ্যে কোন নোক্তা? সে বলবে 1 নোক্তা। জিজ্ঞাসা করব উপরে না নিচে? সে হয়তো বা নিচে বলবে বা উপরে বলবে। হ্যাঁ। কমেন্ট করো তো কোথায় যেটা বলে, এটা কমেন্ট করো। হ্যাঁ, এটা হলো, বললাম যে ফা এর মধ্যে কয়টা নোক্তা? বলবে যে হ্যাঁ, 1টা নোক্তা। কোথায়? উপরে। এরপরে প্রশ্ন করলাম বার নোক্তা কোথায়? বলতেছে বার নোক্তা কয়টা? বলতেছে 1টা। কোথায়? নিচে। তাহলে বার নোক্তা হলো নিচে, ফার নোক্তা হলো উপরে। আর ফা আর বা দেখতে কেমন? ফার মাথাটা হলো গোল, আর বার মাথা চিকন। চিকন মাথা, নিচে 1 নোক্তা, এটা হবে বা। গোল মাথা, উপরে 1 নোক্তা, এটা হবে কি? ফা। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে, হ্যাঁ, উপরে যদি আমি 1 নোক্তা দিয়ে দেই, বার নিচে 1 নোক্তা, আর উপরে নোক্তাটা নিয়ে গেলাম, তখন এটা কি হয়ে গেল? নুন। তার মানে হলো চিকন মাথা, উপরে 1 নোক্তা, এটা হবে নুন। চিকন মাথা, নিচে 1 নোক্তা, এটা হবে বা। এই হলো বা আর নুনের মধ্যে পার্থক্য। ঠিক তেমনি ভাবে নুন এর নোক্তা হলো উপরে, ফার নোক্তাও উপরে। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো মাথা গোল, উপরে 1 নোক্তা। এটা তাদেরকে আর একটু মজা দেওয়ার জন্য এটা এইভাবে আমি অনেক সময় বলি, হ্যাঁ, যখন ছাত্রছাত্রীকে পড়াই, তাদের একটু মজা বলা যায়। এটা বলের উপর যে 1টা নোক্তা দেয়, তাহলে কি হয়ে গেল? এটা বলের উপর 1 নোক্তা দিলাম, এটা কি গেছে? হ্যাঁ, ফা হয়ে গেছে। কথার কথা আরেকটু তাকে মজা দেওয়ার জন্য বলতে দিই, আচ্ছা বলো তোমার মাথার উপর 1টা নোক্তা দিয়ে দিলাম, তাহলে তুমি কি হয়ে গেলে? হ্যাঁ, ফা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে বুঝে গেল, গোল মাথা উপরে 1 নোক্তা, এটা হলো ফা। চিকন মাথা উপরে 1 নোক্তা, এটা হলো নুন। এরপরে আমি প্রশ্ন করব যে বলতো তার মধ্যে কোন নোক্তা? সে হয়তো বলবে তার মধ্যে 2 নোক্তা, উপরে না নিচে? তখন বলবে উপরে। সার মধ্যে কোন নোক্তা? বলবে 3 নোক্তা, উপরে না নিচে? বললে যে উপরে। তাহলে দ্বিতীয় প্রশ্ন করি, ঠিক আছে, তাহলে বলো তো শিনের মধ্যে কোন নোক্তা? সে বলবে শিনের মধ্যে 3 নোক্তা। তাহলে আমাকে এখন একটু পরিচয় দাও যে শিন আর সা দুইটার মধ্যে কি পার্থক্য, একটু ডিফারেন্সটা আমাকে একটু বলো। হ্যাঁ, শিনের মধ্যেও 3 নোক্তা, আর হলো সার মধ্যেও 3 নোক্তা। কারণ এই দুইটার পার্থক্যটা কি? এই পার্থক্যটা আমাকে বুঝাই দাও।
তখন হয়তো বা সে বলবে স্যার মাথা হলো দুইটা, দুই সাইডে দুই মাথা। আর শিনেরটা কয়টা? যদি এই মাথা ধরি তাহলে দুইটা হয়, আর শিনের যদি এখান থেকে এটা এই পর্যন্ত ধরি তাহলে কয়টা হয়ে গেল? চারটা হয়ে গেল। আসলে শিনের দাঁত কয়টা আর সার দাঁত কয়টা? বলতে হবে সার দাঁত হলো একটা, যেমন এই পাশে দেওয়া আছে, এই যে পাশে সা আর আলিফ দেওয়া, এখানে সা এক দাঁত, এক দাঁত তিন নক্তা, এটার নাম হবে সা। এই যে এরকম দিয়ে সেরা, এরকম দিয়ে সেরা যদি এখানে তিন নোক্তা হয় জি, সেটা হচ্ছে সা। সা। আর সিন হইলে এরকম শিন হইলো দাঁত থাকবে তিনটা দাঁত, ঠিক আছে? তিন দাঁত তিন নক্তা, তিন দাঁত তিন নক্তা, এটা হবে শিন। এই দুইটার মধ্যে পার্থক্য। উভয়টারই নক্তা তিনটা, নক্তা তিনোটারই দুইটারই কি উপরে, ঠিক আছে? এইভাবে নক্তাগুলো পরিচয় করা, নক্তার পরিচয় করে দেওয়া। এখন আসতে পারি আমরা, এই অক্ষরটা হলো কফ। ক ঠাস করে গলার ভিতরে একটা বাড়ি খাবে, ক ক। অনেক সময় দেখা যায় আমাদের এই একটা পাখি আছে ডাকে, আমরা এই পাখিকে কি বলি? কাক পাখি, কা কা করে ডাকে না? সে কিন্তু এই কফ উচ্চারণ করতে পারে, এটা কা কা এতরুক বলে। আর অনেক সময় আওয়াজ যখন একটু বড় বয়স্ক কাক থাকে তখন তার আওয়াজটা আরেকটু মোটা হয়, বাড়ি হয়। কফের আওয়াজ গলার থেকে একটু বাড়ি থাকে, ক ক কফ 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 কাফ কফ কাফ লাম মিম নুন কফ কাফ লাম মিম নুন কফ কাফ লাম মিম নুন। আমরা শেখার পদ্ধতি আগে যেটা বলে আসছিলাম যে আবার ওটা দিক থেকে আসা, নুন মিম লাম কাফ কফ নুন লাম। এটা কি লাম? বলো বলো ভাবে, এটা কি লাম? আমাকে মাঝে মাঝে কি করতে হবে? নিজেও ভুল করে আমার এখানে ভুল ধরেইয়া কেউ আছে কিনা এটাও বুঝতে হবে। আর শুধু যে খালি ভুল ছাত্ররাই করে এমনটি নয়, ওস্তাদও ভুল করতে পারে। এখানেও এটা কি মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুলের ঊর্ধ্বে না, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে নুন মিম লাম কাফ কফ, নুন মিম লাম কফ কাফ। এটা কি কফ নাকি? কফ কিন্তু এটা, তাহলে এটা কি হবে? কাফ। হবে একদম। এই অক্ষরটা কি? কাফ। আর এটা কফ। কফ। এই হলো অক্ষরগুলো। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটু খেয়াল করে যদি তোমরা দেখো, এই যে ফা, এটার ক্ষেত্রে নুক্তা একটা, তাহলে সেম কিন্তু দেখছো, খেয়াল করছো? বাট এখানে দুইটা নুক্তা। তাহলে গুল মাথার উপর যদি তোমার মাথার উপর এক নুক্তা দিলে ফা, তোমার মাথার উপর দুই নুক্তা দিলে তখন কিন্তু কি হয়ে যাবে? কফ। আবার উচ্চারণ পেঁচ ভাজা বানাই দুইটা যখন থাকে, আমরা দুইটার সেম, দুইটারই কাফ বানাই দিই, দুইটা কিন্তু কাফ না। তাহলে নুক্তা থাকলে সেটা কফ কফ কফ, আর এটা হচ্ছে কাফ। আর একটা থাকলে ফা। ক্লিয়ার? জি। আমাদের হলো এই দুইটা ফা এবং কফ, এই উভয়টারই মাথা গোল, গোল মাথা, উপরে এক নোক্তা। এই অক্ষর নাম হলো ফা, গোল মাথা উপরে দুই নোক্তা, এই অক্ষরের নাম কফ, ঠিক আছে? এরপরে আমরা আসি ওয়াও। ওয়া বলে অনেকে, ওয়া বলে অনেকে, বলে কি ওয়া। আসলে শব্দটা ওয়া না, ওয়াও। হ্যাঁ, এই অক্ষরের নাম ওয়াও। এটা কমেন্ট লিখো তাহলে মনে থাকবে। হ্যাঁ, ওয়া না কিন্তু ওয়াও। আর অক্ষরটা হলো যদি মুখের দিকে তাকাই ওয়াও, একটু খোলামেলা থাকবে, ওয়াও ওয়াও। হ্যাঁ, হামজা, অনেকে হামজা বলে, হামজা। হাম হামজা, অনেকে যা বলে, হামজা।
এখানে আমরা এই যে জা অক্ষর, এই অক্ষরটা যখন বলবো হাম, এই যে হা আর হবে জা, হাম জা, হাম জা, হাম জা। আবার হামজা এরকম টান হবে না, হামজার ক্ষেত্রে ছাড়িয়ে দিতে হবে। হামজা, ইয়া, ওয়াও, হা, হামজা, ইয়া। এটা হলো ইয়ে, এই অক্ষরটা ইয়ে। কোরআন শরীফের একটা জায়গায় এই আকৃতিতে লেখা আছে, বা কিছু কিছু ছাপা, ওটা এমদাদিয়া যে ছাপাটা আছে ওই ছাপাতে কোরআন শরীফের 9 নম্বর পারার সম্ভবত 15 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠা, ওই পৃষ্ঠাতে প্রথম লাইনের প্রথম শব্দটা ইন্না ওয়ালি ইয়াল্লাহ একটা শব্দ আছে, ওইটা দুইটা ইয়া একসাথে, তখন আকৃতিতে এই আটা ব্যবহার করছে, এই ইয়াটা আকৃতিতে ব্যবহার করছে ওই জায়গাতে। কিন্তু আসলে মূলত এই ইয়াটা এখানে লেখা আছে, এটা বাংলা উর্দুতে ব্যবহৃত হয়, এই অক্ষরটা উর্দুতে ব্যবহৃত হয়। আরবিতে আমাদের কোথাও জি 29টা শেষ হয়ে হ্যাঁ, গেছে। এই পর্যন্তই শেষ। 29টা হরফ হলো ইয়া পর্যন্ত, ঠিক আছে। আর এই অক্ষরটা হলো ইয়ে, এটাকে উর্দুতে ইয়ে বলা হয়, ইয়ে অক্ষর, ঠিক আছে। আর এটা এই ইয়ে অক্ষরটা উর্দুতে ব্যবহৃত হয়, এটা বাংলাতে যেমন একারের উচ্চারণ, আমাদের, বাংলাদেশ, ঠিক আছে, একারের উচ্চারণ। হ্যাঁ, উর্দুতে ওই একারের উচ্চারণ আছে, আরবিতে কি নাই, কোরআন শরীফে কোথাও একারের উচ্চারণ নাই, তবে একটা জায়গা 12 নম্বর পারাত 5 নম্বর পৃষ্ঠা, মাজরেহা, বিসমিল্লাহে মাজরেহা, এটাকে বলা হয়েছে আরবিতে, ওখানে দেওয়া আছে এমালা, ওখানে কি দেওয়া আছে, এমালা শব্দ দেওয়া আছে। এমালা তার অর্থ হলো হ্যাঁ, এটা জেরোনা জবরনা, এই দুইটার মাঝামাঝি রে, এইভাবে উচ্চারণ হবে। কিন্তু আমরা গ্রাম্য ভাষায় র রে সবসময় বেশিরভাগ মানুষই রেই বলে, রে বলে, কিন্তু ওই রে উচ্চারণ শুধু ওই এক জায়গায়, এক জায়গাতে। আর এই রেটা যেমন আমি বলতে আলিফ বা তা সা, এই যে এই ধাসে বলা, এটা হলো আরবিতে। আর যখন আমি উর্দু পড়াবো তখন আলিফ বে তে টে থে হ্যাঁ চে, ওইটা হলো উর্দুতে অনেকগুলো অক্ষর আছে, চে অক্ষরে চর উচ্চারণ আছে ওখানে উর্দুতে, হ্যাঁ পে আছে, পর উচ্চারণ আছে, ঠিক আছে। কিন্তু আরবিতে ওই পে চে জে একটা অক্ষর আছে, হ্যাঁ ওটা হলো উর্দুতে। আরবিতে এই অক্ষরগুলো নেই, আরবিতে শুধু এই 29টা হরফ ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে আমরা যে পদ্ধতি অবলম্বন করলাম আজকে, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের যে পদ্ধতি, আমরা জি আরেকটু বড় হয় জি, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পদ্ধতি অবলম্বন করলাম, এই পদ্ধতি যদি আমরা কি করি পড়ি, আশা করি ইনশাল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অক্ষরগুলো সহজেই আমি কি করতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি, আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, কোরআন নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, কালকে আবার ঠিক আমাদের এই সময় দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, ঠিক 5:15 আর যেটা আমি বললাম যে অবশ্যই নিজে নিজে একটু তুমি বাসায় ট্রাই করো, বা হচ্ছে তুমি যদি তোমার বাসায় তোমার আম্মু আছে, আব্বু আছে, আন্টি, সবার সাথে এটা কি করতে পারো, একটু নিজের চর্চা করলা, 10 মিনিট টাইম তুমি নিজে শিখা দিলা, ঠিক আছে। কারণ এটাও কিন্তু তোমার দায়িত্ব, সন্তান হিসেবে তোমার বাবা মা যে অনেক আগে পড়ছে, তাদের মানে শুদ্ধ নাই হইতে পারে, সেটাও দায়িত্ব নিয়ে একদম ভালো সন্তান হিসেবে তুমি এটা ট্রাই করবা, যে সুন্দরভাবে কি করার জন্য, এটা শেখানোর জন্য। সবাই ভালো থাকবা, আর কালকে ঠিক এই সময় দেখা হবে ইনশাআল্লাহ। আর সবাই কালকে এটা পড়া দিবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।